সঙ্গীন প্রণয় শক্তি লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির ৫৩তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। আমেরিকাতে এখন পুরোদমে গ্রীষ্মকাল, যে কারণে ঘড়ির কাঁটা ৮-এর ঘরে গিয়ে ঠেকলে তবে সূর্যাস্ত হয় এখানে। বাংলাদেশে তো ৮টা মানে নিশুতি রাত, সেখানে আমেরিকাতে ৮টার সময়ও মিয়ে যাওয়া সূর্যকিরণে ঝকঝক করছে চারিপাশ। সূর্যের আলো আর হুহু বাতাস দুটোই এখানে মাত্রাতিরিক্ত। তবুও যেহেতু ৮টা বেজে গিয়েছে, তাই সন্ধ্যা নামার মুহূর্ত এখন। এদিক দিয়ে ছেলেপেলেরা সব বাস্কেটবল বেসবল খেলে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার রাস্তা ধরেছে। ঠিক তার বিপরীত দিকের রাস্তা ধরে বাতাসের বেগে এগিয়ে যাচ্ছে ব্ল্যাক মার্সিডিজটা। কৃতিক এত দ্রুত আর উন্মাদের মতো গাড়ি চালাচ্ছে যে গাড়িটা অতিক্রম করার সময় আশেপাশের পথচারীরা থমকে দাঁড়িয়ে যায়। দু একজন তো চোখের আড়াল হওয়ার পরেও তাকিয়ে থাকে বিস্ময়ে। একটু আগে অর্ণব যে লোকেশনটা পাঠালো সেটা এদিকেই, এয়ারপোর্ট থেকে বেশ অনেকটা দূর কোনো এক নির্জন এলাকায়। ক্যালিফোর্নিয়াতে এরূপ নির্জন শহরতলির অভাব নেই। উঁচু নিচু পাহাড়ের ভাঁজে এখনও এমন অনেক জায়গা রয়েছে যেখানে মাইলের পর মাইল অতিক্রম করে গেলেও কোনো একটা বসতি খুঁজে পাওয়া যায় না। যদিও বা খুঁজে পাওয়া যায়, হয় সেটা কোনো ফার্ম হাউস, নয়তো নিরবিচ্ছিন্ন কৃষকদের ছোট্ট ছোট্ট কটেজ। কিন্তু দুর্ভাগ্যবশত অর্ণব কোনো সঠিক লোকেশন পাঠাতে পারেনি, কারণ ওর ফোনটা বন্ধ। ওর লাস্ট লোকেশন ছিল এই ফাঁকা রাস্তাতেই। আর এই মুহূর্তে সেই নির্জন পাহাড়ি হাইওয়েটা ধরেই তড়িৎ বেগে গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে কৃতিক। ওর কপাল জুড়ে দুশ্চিন্তার অনেকখানি ভাঁজ। কিছুদিন আগেই সার্জারি হওয়ার দরুন মাথাটা চিনচিনিয়ে ব্যথা করছে। তবুও সে সব কিছু বেমালুম ভুলে গিয়ে দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং সামলাচ্ছে কৃতিক। কারণ এই মুহূর্তে ওর মস্তিষ্কের চেয়েও হৃদয়ের ব্যথাটা দ্বিগুণ। অরু, হার্টবিট, কোথায় তুই? আমার জন্য একটু অপেক্ষা করা যেত না? আমি বেঁচে আছি যেহেতু তোর কাছেই তো ফিরে যেতাম। ইভেন হাউ কুড আই লিভ উইদাউট ইউ? দুশ্চিন্তাগ্রস্তদের মতো রাস্তার এদিক ওদিক চোখ বোলাচ্ছে আর স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে এক মনে বিড়বিড়াচ্ছে কৃতিক। ওর কণ্ঠ রোধ করে আছে এক অযাচিত ব্যর্থতা। ঠিক এমন সময় অ্যাপল খচিত মুঠোফোনটা হুট করে আওয়াজ তুলে বেজে ওঠায় সম্বিত ফিরে পেল কৃতিক। ভ্রম কেটে যেতেই ফোন রিসিভ করে তাড়াহুড়ো করে এয়ার প্লাগটা কানে লাগিয়ে আস্তে করে কৃতিক বলে ওঠে, হ্যালো। ওপাশ থেকে শুনশান নীরবতা। কৃতিক পুনরায় হ্যালো বলল, এবার আর শান্ত স্বরে নয়, একটু জোরেই। কৃতিক এপাশ থেকে হ্যালো উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো ক্রন্দনরত অরুর কাঁইকই আওয়াজ। ওর কথা স্পষ্ট নয়, শুধু বোঝা যাচ্ছে অরু হিচকি তুলে কাঁদছে খুব। তবে ওর গলার স্বরটা ভীষণ অস্পষ্ট, মুখটা বাঁধা হবে হয়তো। মোবাইলের অপর পাশে অরুকে এভাবে কাঁদতে শুনে অকস্মাৎ হাইওয়ের মাঝখানে গাড়ির ব্রেক কষল কৃতিক। ওর চক্ষু ছানা পড়া, মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে। কোনো কিছু বুঝে উঠতে না পেরে কৃতিক বোকাদের মতো অবিশ্বাসী সুরে ডেকে উঠল অরুকে। অরু, জান আমার। কৃতিক ডেকে উঠতেই খ্যাক খ্যাক আওয়াজের কৌতুক মিশ্রিত হাসি ভেসে এলো ওপাশ থেকে। ওই বিশ্রী হাসির আওয়াজটা কর্ণকুহরে পৌঁছাতেই চোখ মুখ শক্ত হয়ে গেল কৃতিকের। সন্দেহাতীত চোখ তার রং পাল্টালো মুহূর্তেই। হাসির রহস্য ধরতে পেরে কয়েক সেকেন্ডের মাঝেই কৃতিকের সমগ্র মুখশ্রীর আগে রক্তিম বর্ণ ধারণ করল। ও তৎক্ষণাৎ দাঁতে দাঁত পিষে গর্জে উঠে বলল, হু দ্য হেল আর ইউ ফাকিং অ্যাসহোল। কৃতিকের রণমূর্তি অনেকেরই ভয়ের কারণ। ওর এহেন চেহারা সুরত আর ধারালো কথার ভঙ্গিমা ওর বন্ধুদের কাছেও স্বাভাবিক মনে হয় না কোনো কালেই। অথচ ওপাশের লোকটা কৃতিকের এই গর্জন গায়ে পিছলে দিয়ে হাসতে হাসতে বলল, গালিটা বাংলাতেই দাও জামাই বাবাজি, আমি বাংলাটা বেশ ভালোই বুঝি। লোকটার কথায় ভ্রু কুঞ্চিত হয়ে এলো কৃতিকের। ও সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করে বলল, কি চাই? অরুকে কেন কিডন্যাপ করেছেন? লিসেন ম্যান, আমার বউয়ের শরীরে একটা নখের আঁচড় লাগলেও আপনার আয়ুষ্কাল পুড়িয়ে দেব আমি। কৃতিকের এহেন কঠিন হুমকির সম্মুখীন হয়েও লোকটার হেলদোল দেখা গেল না মোটেই। সে কিছুটা রহস্যময় কণ্ঠে বলল, এই তো লাইনে এসেছো বাবাজি। তোমার বউয়ের কিচ্ছু করব না, শুধু আমার অ্যাকাউন্টে $3 মিলিয়ন ট্রান্সফার করো আর তোমার বউকে সহি সালামতে বাড়িতে নিয়ে যাও। নো ওয়ান ইভেন কেয়ার্স।
কৃতিকের বুঝে আসছে না বাবা হয়ে মেয়েকে কিভাবে টাকার জন্য কিডন্যাপ করতে পারে মানুষ। তাই ও একটু বিভ্রান্ত গলায় বলে ওঠে, মানে? লোকটা ঠোঁট বাঁকিয়ে বলল, রেজা বলেছিল বড় মেয়েটাকে কিডন্যাপ করতে, সেই উদ্দেশ্যে গিয়েছিলাম বিডিতে। কিন্তু গিয়ে দেখি বড়টা যেমন তেমন, ছোট জামাই আমার টাকার কুমির। তার উপর বিয়ে বাড়িতে আমার মেয়েকে যেভাবে সবার সামনে পরিচয় করিয়ে দিলে, ওয়াহ, আই ওয়াজ স্পিচলেস। ব্যাস, তখনই প্ল্যানটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেললাম। কজ ইউ নো হোয়াট, আমি তোমার মতো বাংলাদেশি ইয়ং বিলিয়নিয়ার এর আগে দুটো দেখিনি। যদিও কৃতিক নিজেকে বিলিয়নিয়ার দাবি করার একদমই পক্ষপাতী নয়, কারণ এত ধন দৌলত প্রতিপত্তি কিছুই ওর দু হাতে কামানো নয়, সবই পূর্বপুরুষদের অবদান। ও তো কেবল এসবের একমাত্র উত্তরাধিকারী, এই যা। কিন্তু এই মুহূর্তে কৃতিকের কৌশলী মস্তিষ্কটা অন্যান্য চিন্তায় বিভোর। এত সব ভাবার সময় কোথায়? ও বেশ ভালোই বুঝতে পারছে অরুর বাবা মোটেই মেন্টালি স্টেবল নয়, হতে পারে সাইকোপ্যাথ। তাহলে দুশ্চিন্তা তো আরও বেড়ে গেল। কখন আবার অরুকে রাগের বশে আঘাত করে বসে এই পাগল। অনেক কিছু একসঙ্গে ভেবে কৃতিক ফোনটা হাতে নিয়ে ফ্রেন্ডস গ্রুপে SOS লিখে টাইপ করে মেসেজ করলো। এরপর সেটাকে পুনরায় আগের জায়গায় রেখে দিল। ওদিকে অনেকক্ষণ ধরে কৃতিকের কোনো সাড়া শব্দ না পেয়ে লোকটা থমথমে গলায় বলে উঠল, পুলিশের চিন্তা ভুলে যাও বাবাজি, চালাকি করার চেষ্টা করো না, চুপচাপ টাকা ট্রান্সফার করো, নয়তো। থেমে গেল লোকটা। তার কথার সূত্র ধরে কৃতিক বলে উঠল, নয়তো কি? মার্ডার। কথাটা বলে ক্রন্দনরত অরুর মুখের সামনে আবারও ফোনটা এগিয়ে দিল সে। অরুর কান্না শুনে কৃতিক এবার হকচকিয়ে উঠল। আচমকা চেঁচিয়ে উঠে বলল, নো নো, ডোন্ট টাচ হার, ডোন্ট। ওকে, আমি ডলার ট্রান্সফার করছি। তার আগে আপনার অ্যাড্রেস দিন, আমি একাই আসব, আর কেউ নয়। লোকটা কিছুক্ষণ ভাবল, পরক্ষণে বলল, অ্যাড্রেস পাঠাচ্ছি। বাই এনি চান্স চালাকি করার দুঃসাহসও দেখালে আই সোয়ার হাত পায়ের সবগুলো রক কেটে এখানে ফেলে রেখে যাব মেয়েটাকে। মাইন্ড ইট, ডোন্ট ডেয়ার টু টাচ হার, অ্যাসহোল। লোকটার মুখের উপর চেঁচিয়ে কথাটা বললেও অরুর বেলায় বরাবরই কৃতিক অপারগ, অবুঝ আর নাজেহাল। এবার তার ব্যতিক্রম হয়নি। অরুর ক্ষতি হবে সেই সংখ্যায় সত্যি সত্যি কৃতিক সিদ্ধান্ত নিয়েছে টাকাটা ও দেবে। তবুও যদি অরু অক্ষত থাকে, এর চেয়ে স্বস্তির আর কী বা হতে পারে? সেই ভেবেই কৃতিক গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত এগিয়ে যেতে লাগলো লোকটার পাঠিয়ে দেওয়া গন্তব্যে। এদিকে জায়ান কৃতিক কল কেটে দিতেই লোকটা একমনে খ্যাক খ্যাক করে হেসে উঠল। তার এই বেদঘুটে হাসির আওয়াজ শুনে কান্নাকাটি বাদ দিয়ে আতকে উঠল অরু। অরুকে আচমকা লাফিয়ে উঠতে দেখে লোকটা ধীরে ধীরে সময় নিয়ে ঘাড় বাঁকিয়ে অরুর চোখের দিকে চাইল। তৎক্ষণাৎ চোখের আতঙ্ক ছড়িয়ে পড়ল অরুর সমগ্র শরীরে। লোকটার চোখে অসহ্য রকম হিংস্রতা, অথচ কথাবার্তার ধরন শান্ত নদীর মতোই ঠান্ডা আর নির্জীব। তার এরকম দুমুখ আচরণে বারংবার আঁতকে উঠছে অরুর হৃদয়। দেখে মনে হচ্ছে লোকটা চোখ দিয়ে খুন করে ফেলবে ওকে, সেই সাথে জ্বালিয়ে দেবে সব কিছু। অরু তখন থেকে ভয়ার্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে দেখে লোকটা হঠাৎ করে চোখের পলকে অরুর মুখের সামনে এসে দাঁড়ালো। লোকটার হঠাৎ এভাবে আগমনে আতঙ্কে থরথরিয়ে কেঁপে উঠল অরু। ওর শিরদাঁড়া অতিক্রম করে গেল হিমশীতল ঠান্ডা স্রোত। না চাইতেও বেঁধে রাখা মুখ থেকে বেরিয়ে এলো অযাচিত ভয়ার্ত চাপা কান্না। অরুকে এভাবে ভয় পেতে দেখে লোকটার বোধ হয় আনন্দই হলো বেশ। সে গ্রীবা নামিয়ে ঠোঁট দুটো দ্বিগুণ প্রসারিত করে ফ্যাঁসফেঁসিয়ে শীতল কণ্ঠে বলল, বাবা জীবন টাকা নিয়ে আসছে মামুনি, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। একই বলি আওড়াতে আওড়াতে অরুকে ম্যানিপুলেট করে আচমকা ছোট্ট সাইজের চাকু বের করে অরুর হাতে একটা টান মেরে দিল লোকটা। সঙ্গে সঙ্গে কিছুটা হাত কেটে গিয়ে পিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ওর ক্ষতস্থান থেকে। এমত অবস্থায় ভয়, আতঙ্ক আর প্রচণ্ড ব্যথায় জর্জরিত হয়ে অরু চিৎকার দিয়ে উঠবে, তার আগে ছোট্ট দোছালা কুটিরের বাইরে থেকে অরুর নাম নিয়ে চিৎকার করে উঠল অন্য কেউ, অরু। কৃতিকের আওয়াজ শুনতে পেয়ে অরুর হাতের ব্যথা ভুলে গিয়ে পুনরায় কাইকুই শব্দ করে উঠল। ওদিকে বাইরের দিকে কারো আওয়াজ শুনে লোকটা শটান উঠে দাঁড়িয়ে বাইরে যেতে যেতে তার সাথে থাকা অন্য চেলাপেলাদের ইশারা করে বলল অরুর দিকে নজর রাখতে।
হাইওয়ে থেকে অনেকটা দূরে শুনশান নিরিবিলি নিরবিচ্ছিন্ন এই জায়গাটা দিনের বেলাতেও ঝিমঝিম করে সারাক্ষণ। আর এখন তো সন্ধ্যা গড়িয়ে রাত প্রায়, তাই চারিপাশ আরও বেশি নিস্তব্ধতায় চেয়ে আছে। চোখের সামনে বেত আর কাঠের সংমিশ্রণে তৈরি বেশ কয়েকটা ছোট্ট সাইজের কুটির ছাড়া আর কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। কুটিরের সামনে বিস্তৃত লনে একটা বৈদ্যুতিক বাল্ব পর্যন্ত অনুপস্থিত। খালি চোখে কিছুই দেখার উপায় নেই, তাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ধীর পায়ে সামনে এগোতে এগোতে আওয়াজ করল কৃতিক, এক্সকিউজ মি, কেউ আছেন? কৃতিক এগোতে এগোতে থমকে গেল, কারণ ততক্ষণে কুটিরের ভেতর থেকে বেরিয়ে এসেছে সুঠামদেহী বয়োজ্যেষ্ঠ একজন। ষাটোর্ধ্ব এই লোকটাকে এর আগে কখনো না দেখলেও তাকে চিনতে খুব একটা অসুবিধে হলো না কৃতিকের। এক দেখাতেই লোকটাকে চেনে ফেলল। সে সাথে মনে পড়ে গেল তার সকল বায়োডাটা। ইশতিয়াক পাঠান, একজন সাইকো কিলার, তার সাথে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের মধ্যে একজন। পত্রপত্রিকা আর টিভি চ্যানেলের ক্রিমিনাল নিউজে তার ছবি অহরহ ভেসে বেড়ায়। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি যে দেশের বড় বড় মাথাওয়ালা লোকদের কারণে এরা এখনও দিব্যি বাইরের দুনিয়ায় ঘুরে ফিরে আরামসে ক্রাইম করে বেড়াচ্ছে, অথচ পুলিশ এদের টিকিটিও ছুটতে পারে না। এটা বাংলাদেশ পুলিশের খুব বড় অক্ষমতা বললেও কথাটা ভুল কিছু হবে না বোধ করি। কিন্তু এরকম একটা বাজে লোক কী করে ওর বাবা হলো, সেটাই আপাতত ভাবনার বিষয়। আর আজমেরি শেখের মতো মানুষই বা কেন এমন একটা পশুকে বিয়ে করে ঘর বেঁধেছিল, সেটাও অবশ্য রহস্যই থেকে যায়। ইশতিয়াক পাঠানের আগমনে ভাবনার সুতো ছিঁড়ল কৃতিকের। সম্বিত ফিরে এলে ওর দৃষ্টি বরাবর এসে হাজির হয় লোকটা ষাটোর্ধ্ব, অথচ তার সুঠাম দেহ, চেহারার কাঠিন্যতা, উজ্জ্বলতা সব কিছু দেখলে মনে হয় তিনি কোনো অপরাধী নন, বরং সুন্দরী মেয়েদের পছন্দের সুগার ড্যাডি। এই লোককে দেখেই কৃতিক বোধহয় আজ ঠাউর করতে পারল যে অরুর চেহারা কেন এত আকর্ষণীয়। কিন্তু পরক্ষণে কৃতিকের চোয়াল শক্ত হয়ে এলো এই ভেবে যে লোকটা অরুকে কিডন্যাপ করেছে, অরুকে কষ্ট দিয়েছে, না জানি কোথায় কোথায় ব্যথা দিয়েছে ওর হার্টবিটকে। কৃতিক হাত দুটো মুষ্টিবদ্ধ রেখে চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে দেখে লোকটা সামান্য ঠোঁট বাঁকিয়ে গমগমে আওয়াজে বলল, হোয়ার ইজ মানি? লোকটার কথার 2 পয়সার কেয়ার না করে পাল্টা প্রশ্ন ছুড়ল কৃতিক, হোয়ার ইজ মাই ওয়াইফ? এভাবে ছক্কা হাঁকানো বাউন্ডারি বলকে সরাসরি ক্যাচ করাটা মোটে ভালো লাগলো না সাইকোপ্যাথ লোকটার। অগত্যা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল তার মুখের কপট হাসিটা। তার বদলে চোয়াল শক্ত করে আঙ্গুল উছিয়ে পেছনের কটেজ ইশারা করে বলল, ওখানে। হিতে বিপরীত হতে পারে সেই ভেবে অরুর সন্ধান পাওয়ার পরেও কৃতিক হুড়মুড়িয়ে এগিয়ে গেল না, বরং সময় নিল লোকটার ভাবভঙ্গিমা বুঝে ওঠার জন্য। এবার টাকাটা? লোকটা নিজের অ্যাকাউন্ট নাম্বার এগিয়ে দিতে দিতে বলল কথাটা। এই মুহূর্তে অরুর সেফটির থেকে আর কিছু জরুরি হতে পারে না, $3 মিলিয়ন না। সেই ভেবে কৃতিক কার্ডটা হাতে নিয়ে দ্রুত হাতে মোবাইল স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বারটা টুকতে টুকতে সন্দিহান গলায় শুধালো, অরু ঠিক আছে তো? লোকটা এবারও ঠোঁট প্রসারিত করে জোকারের মতো হাসল। কি ভয়ানক সেই হাসি, নীরব হাসি তা বলে বোঝানো দায়। হাসতে হাসতে আস্তে করে জবাব দিল সে, শি ইজ কমপ্লিটলি ফাইন। কৃতিক কয়েকটা অ্যাকাউন্টের টাকা মিলিয়ে 3 মিলিয়ন ট্রান্সফার করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বহু আগে থেকে কোম্পানি থেকে একটা মোটা অঙ্কের সম্মানে জমা হতো কৃতিকের অ্যাকাউন্টে। এতগুলো দিন জিদের বসে তাতে হাত না দিলেও আজ সেগুলোতে হাত দিতেই এইটুকু দ্বিধাবোধ করেনি কৃতিক। যদিও বা ওর সব অ্যাকাউন্টগুলো এখন শূন্য ব্যালেন্স হয়ে আছে, কিন্তু তাতে কি যায় আসে? ওর যে ঠিক আছে, এটাই শান্তি। ডান। কৃতিকের কথায় লোকটা নিজের ফোন চেক করলো, অতঃপর কাউকে ফোন করে কানে লাগানো ব্লুটুথের সাহায্যে বলল, চলে এসো, কাজ হয়ে গিয়েছে। লোকটার কথা শুনে কৃতিক ও ফোনের মাঝে কিছু একটা চেক করলো। অতঃপর লোকটাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগলো অন্ধকার কটেজের দিকে। একদিক দিয়ে ইশতিয়াক পাঠান বেরিয়ে যাচ্ছে, অন্যদিক দিয়ে কৃতিক লঞ্চ ছাড়িয়ে কটেজের দিকে এগিয়ে যাচ্ছে। আড়াআড়ি একটা দৃশ্য, দুজন দুজনকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে কৃতিক আরও একবার ফোন চেক করলো। ওদিকে ধীর পায়ে সামনে এগিয়ে যেতে যেতে পেছন ঘুরে এক নজর কৃতিকের বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখ দুটোর দিকে তাকিয়ে বাঁকা হাসল লোকটা। অতঃপর কানে লাগানো ব্লুটুথে অপর পাশের কাউকে হিসিয়ে বলল, জাস্ট বার্ন ইট। কৃতিকের তীক্ষ্ণ নজর তখনও মোবাইল স্ক্রিনে নিবদ্ধ ছিল। ঠিক সে সময় আচমকা চোখের সামনে দাউ দাউ করে জ্বলে উঠল কাঠের তৈরি কটেজগুলো।
চোখের সামনে অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য দেখে হকচকিয়ে উঠল কৃতিক। এতগুলো টাকা পাওয়ার পরেও লোকটা এমন কিছু করবে সেটা বোধহয় কল্পনাতেও আশা করেনিও। ওই জন্যই হুট করে ঘাবড়ে গিয়ে দাউ দাউ করে জ্বলন্ত কুটিরগুলোতে নজর বুলিয়ে লোকটার পানে অবিশ্বাসের চোখে তাকালো কৃতিক। ওর আহত চোখ দুটোর দিকে তাকিয়ে লোকটা গা ছাড়াভাবে হেসে বলল, কেন যেন মনে হয়েছিল বাবাজি আমাকে এত সহজে ছেড়ে দেবে না, তাই ছোট্ট একটু প্রোটেকশন দিলাম। এবার তুমিই ভাবো কি করবে, আমাকে ধরবে নাকি নিজের বউকে বাঁচাবে? কথা বলতে বলতে ভাবেলাসীন হয়ে ঠোঁট উল্টালো লোকটা। কৃতিকের চোখে তখন জ্বলে উঠেছে তীব্র রাগের অগ্নিস্ফুলিঙ্গ। মারাত্মক ক্রোধে শরীরটা কাঁপছে ওর। চোখের সামনে কটেজগুলো পড়ে যাচ্ছে, ভেতরে ওরও। ওদিকে লোকটার হাসি দেখে রাগ সংবরণ করার কোনো উপায় নেই। ইচ্ছে তো করছে এখনই গিয়ে লোকটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে, কিন্তু কৃতিক দুইয়ের মাঝে আটকে পড়ে আছে। লোকটা হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কৃতিক ওর হাসিমাখা মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, শুয়োরের বাচ্চা, আমি তোর থেকেও জঘন্য, শুধু ভদ্রলোক সেজে থাকি এই যা। কৃতিকের কথা এবার সত্যি সত্যি লোকটার কপাল কুঞ্চিত হয়ে এলো। ঠিক বুঝে উঠতে পারল না কোন দিক থেকে আদতে ঝড়টা আসবে। লোকটা ভাবছে, ঠিক তখনই কোথা থেকে যেন ছুটে এসে পেছন থেকে লোকটার নাক বরাবর ঘুষি ছেড়ে মাটিতে ফেলে দিয়ে চোখের পলকে লোকটার হাত পা সব বেঁধে ফেলল এলিসা। তবে লোকটা এখনও খ্যাক খ্যাক করে হাসছে, যেন কিছুই হয়নি। এরকম মারধর খেয়ে অভ্যস্ত সে। ওর হাসি দেখে রক্ত উঠে গেল কৃতিকের মাথায়। লোকটাকে ইচ্ছে মতো পেটাবে বলে এগিয়ে আসতে গিয়েও জ্বলন্ত কটেজ থেকে অরুর চিৎকারের আওয়াজে ওর পা দুটো থমকে গেল অকস্মাৎ। এতক্ষণের রাগ ঢাক সব ঠিকই তুলে হুট করেই একটা ভয়ানক কাজ করে বসল কৃতিক। কোনো কিছু না ভেবে এগিয়ে গিয়ে আচমকা ঝাঁপ দিয়ে ঢুকে পড়ল জ্বলন্ত কটেজের মধ্যে। ওর এহেন কাণ্ডে চোখ মুখ খিচিয়ে চিৎকার দিয়ে উঠল এলিসা। এই প্রথমবার এলিসার কণ্ঠস্বর ভয়ার্ত শোনালো। অকুতোভয় মেয়েটাও কাছের বন্ধুকে হারানোর ভয়ে জর্জরিত হয়ে কেঁদে ফেলল হুট করেই। আর হবে নাই বা কেন, ওরা তো একজন আরেকজনের আপনের চেয়েও আপন। ওদিকে যতক্ষণে অর্ণবার সাহের পুলিশ আর ফায়ার ফাইটার্স নিয়ে হাজির হয়েছে, ততক্ষণে কৃতিকের আর হদিস নেই। কারণ ইতোমধ্যে কটেজগুলোর সর্বত্র আগুন ছড়িয়ে পড়েছে। দাউ দাউ করে এক একটা কটেজকে যেন গ্রাস করে নিচ্ছে রাক্ষসে অগ্নিশিখার দল। এখানে এসে এমন জ্বলন্ত আগুনের লেলিহানের মাঝে কৃতিককে হারিয়ে যেতে দেখে সায়র আর অর্ণব দুর্বল চিত্তে হাঁটু ভেঙে ধপ করে মাটিতে বসে পড়ল একই সাথে। কৃতিক এত সহজে হার মানার ছেলে নয়। খুব অল্প বয়সেই জীবন ওকে অনেক কিছু দেখিয়ে দিয়েছে। তাছাড়া ও বরাবরই বেপরোয়া স্বভাবের। কলিজার মধ্যে ভয়ডর কিছু নেই বললেই চলে। যদিও বা থেকে থাকে, সেটা শুধুমাত্র ওরকে হারানোর ভয়, যে ভয়ে আগাগোড়া তটস্থ কৃতিক। আর আজ এই মুহূর্তে ওরুর জন্যই জ্বলন্ত কুটিরের মধ্যে নির্দ্বিধায় পা বাড়িয়েছে ও। ছোট্ট ঘরের চারিদিকে আগুন ছড়িয়ে পড়লেও ভেতরটা ধোঁয়ার কুণ্ডলিতে ঝাপসা হয়ে আছে। কৃতিক ধোঁয়ার মধ্যে ছুটে গেল অরুর নিকট। অরুর হাত পা মুখ সব কিছুই চেয়ারের সাথে বাঁধা। লম্বা চুলগুলো মাটি ছুঁই ছুঁই করছে, মাথাটাও টলছে। অরু হয়তো ভেবেই নিয়েছিল এটাই ওর শেষ, কিন্তু হঠাৎ করে সব সময়ের মতো আঁধারের মরীচিকার মধ্যে একটুখানি আলোর ছটা হয়ে ওর সামনে এসে দাঁড়ালো ওর সেভিয়র, ওর জায়ান কৃতিক, যাকে এই মুহূর্তে ঝাপসা অথচ ব্যাকুল চিত্তে পরখ করছে অরু। কৃতিক হুডি পরে আছে, মাথাটা ক্যাপ দিয়ে সম্পূর্ণ ঢাকা, তবুও লম্বা চুলের অনুপস্থিতিটা ঠিকই ধরতে পারল ওরও। সেই সাথে কৃতিক শুকিয়েও গিয়েছে অনেকটা। এতগুলো দিন পরে এতটা বিচ্ছেদের যন্ত্রণার ইতি টেনে কৃতিকের মুখোমুখি হওয়াটা ছিল অরুর কাছে স্বপ্নের মতোই সুন্দর আর চমকপ্রদ। তাই তো এই আগুনের লেলিহান, এই শারীরিক যন্ত্রণা, এই ফাঁকা মস্তিষ্ক সব কিছুকে ছাপিয়ে চোখের সামনে কৃতিককে দেখতে পেয়ে সহসা ছটফট করে উঠল অরু। মুখ বাঁধা অবস্থাতেই কেঁদে উঠল চিৎকার করে। কৃতিক ব্যথাতুর চাহনিতে তাকিয়ে আছে অরুর মুখের দিকে, যে এই মুহূর্তে ওকে দেখে হাত পা দমাচ্ছে আর শব্দ করে কাঁদছে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে অরু ঠিকই বুঝতে পেরেছে, সেদিনের শেষ স্বপ্নে অরু যখন গভীর চোরাবালির নিচে হারিয়ে যাচ্ছিল, তখন ওর হাতটা অন্য কেউ নয়, স্বয়ং কৃতিকে টেনে ধরেছিল। কারণ ও এতদিনে এইটুকু বিশ্বাস করে ফেলেছে যে শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত এই লোকটা ওর হাত ছাড়বে না।
কিছুতেই ছাড়বে না। কৃতিক এগিয়ে গিয়ে তাড়াহুড়ো করে ওর হাত পায়ের বাঁধন খুলে দিতেই ওরু তৃষ্ণার্ত চাতকের মতো উঠে দাঁড়িয়ে নিজের কাঁপা কাঁপা হাত দুটো ছোঁয়ালো কৃতিকের মসৃণ তীক্ষ্ণ গালে। সেভাবে দুহাত রেখেই এক ধ্যানে দেখতে লাগলো নিজের পেরারি ভালোবাসার মুখখানা। আজ কতগুলো দিন বাদে এই মানুষটাকে স্পর্শ করলো। ভীষণ স্বস্তিতে দম বন্ধ হয়ে আসছে ওরুর। চোখ দুটো ঝাপসা। কৃতিক কোনো কিছু না বলে ওরুর হাতে ঠোঁট ছুঁইয়েছে কি ছোঁয়ায়নি তার আগে অকস্মাৎ চেতনা হারিয়ে কৃতিকের বুকে ঢলে পড়ল ওরু। পায়ের পাইটারদের সাহায্যে অচেতন ওরুকে কোলে নিয়ে খুব সহজেই বাইরে বেরিয়ে আসতে পেরেছে কৃতিক। ততক্ষণে ইশতিয়াক পাঠানকে ধরে ফেলেছে ইউএসএ পুলিশ। কৃতিক ওরু সমেত লোকটার কাছে এগিয়ে এসে বলল, ইউ ফাকড আপ শ্বশুর আব্বা। আগে বলেছিলাম তোকে, আমি কৃতিক এতটা ভদ্রলোক নয়। এবার জেলে গিয়ে ডিসাইড কর 3 মিলিয়ন দিয়ে কি করবি। আর হ্যাঁ, এটা বাংলাদেশ পুলিশ নয় যে চাইলে বড় মাথাওয়ালাদের পা চেটে বেরিয়ে আসবি। তোকে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য ঠিক যা যা করা দরকার আমি তাই করব। প্রথমে আমেরিকান গভর্নমেন্টের কঠোর শাস্তি ভোগ করে নে, এরপর না হয় কোনোদিন মুক্তি পেলে আমি নিজে তোর জমদূত হব। তুই আর এ জীবনে আমার হাত থেকে নিস্তার পাবি না। কথাটা বলে লোকটার মতো করেই নিঃশব্দে একটা কপট হাসি দিল কৃতিক। অন্ধকারের মাঝে হৃদয়ে কাঁপন ধরিয়ে দেবার মতোই ভয়ানক দেখালো সেই মেকি হাসি। একটা ছোট্ট জায়গায় গুটিসুটি মেরে ঘুমাতে শরীরের মাংসপেশি সব ব্যথায় টনটন করছে ওরুর। অথচ মস্তিষ্কটা সেই তুচ্ছ ব্যথার ঊর্ধ্বে গিয়ে নীরব আর চিন্তামুক্ত হয়ে ক্রমশ ঘুমের দিকে ঠেলে দিচ্ছে ওকে। ঘুমের রেশ কাটাতে না পেরে সরু জায়গাটুকুতেই এবার একটু আরাম করে শুলো ওরু। ওর মাথার নিচের বালিশটা বেজায় শক্ত কিন্তু উষ্ণ। এমন উষ্ণতা বিগত 2 মাস ধরে ওরু কত খুঁজেছে তার ইয়ত্তা নেই। অথচ আজ হুট করেই এই উষ্ণ বস্তুটা ওর কাছে নিজে থেকে ধরা দিল। এর প্রশান্তি আর কী বা হতে পারে? এত কিছু ভাবতে ঘুমের ঘোরে শক্তপোক্ত উষ্ণ বালিশে নাক ঘষল ওরও। বরাবরের মতো বদভ্যাসের বশবর্তী হয়ে মুখের কোণ বেয়ে বেরিয়ে আসা লালাটুকুও তাতে মুছল। কিন্তু যখনই নাক টেনে লম্বা শ্বাস নিল, ঠিক তখনই টনক নড়ল ওরুর। কারণ এখান থেকে ভেসে আসছে ওরুর সবচেয়ে পছন্দের মাদকীয় সুবাস, ওর প্রিয় পুরুষের গন্ধ। এই স্নিগ্ধ ম্যানলি সুঘ্রাণটা শুধুমাত্র কৃতিকের শরীর থেকে পায় ওরু। তাহলে কি এটা কৃতিক? প্রশ্নটা মস্তিষ্ক ছুঁতে তন্দ্রা ছুটে গেল ওরুর। তৎক্ষণাৎ চকিতে চোখ খুলে দেখতে পেল এটা অন্য কারোর নয়, স্বয়ং কৃতিকেরই ছওড়া ঢেউ খেলানো বক্ষদেশ, যা নিঃশ্বাসের তালে তালে বারবার ওঠানামা করছে ওর চোখের সামনেই। তার মানে কি এটা স্বপ্ন ছিল না? বেবি? কৃতিকের শান্ত গলার আওয়াজটুকু কানে ভেসে আসতেই শোয়া থেকে ধরপড়িয়ে উঠে বসল ওরু। চারিদিকে চোখ বুলিয়ে বুঝল ওরা এই মুহূর্তে গাড়িতে বসে আছে। গাড়িটা এক জায়গায় স্থির, তার মানে চলছে না। আর ওরু এতক্ষণ ধরে কৃতিকেরই বুকে শুয়ে নিরিবিলি ঘুমাচ্ছিল। চারিদিকে চোখ বুলিয়ে এতক্ষণে ওরুর নজর গেল কৃতিকের দিকে, যে সে তখন থেকে ওর পানে নিষ্প্রভ চোখে চেয়ে আছে। চোখের সামনে জলজান্ত কৃতিককে দেখতে পেয়ে ওরু উদ্বিগ্ন হয়ে বলে উঠল, তুমি? না মানে আপনি ঠিক আছেন? কৃতিক আস্তে করে ওরুকে কাছে টেনে নিয়ে ওর কপালে কপাল ঠেকিয়ে হাসকি স্বরে বলল, সে ইট অ্যাগেইন বেবি। কি? ওরু ক্ষুদ্র প্রশ্নে কৃতিক কাতর গলায় বলল, তোর মুখে কতদিন এই ওয়ার্ডটা শুনি না, আবার ডাক তুমি করে। কৃতিকের কথায় ওরুর চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল তপ্ত নোনা জল। কৃতিকের এই সামান্য কথাতে কী যে পূর্ণতা ছিল তা ভাষায় প্রকাশ করতে পারবে না ওরু। এই পূর্ণতাটুকু যদি টাকায় কেনা যেত তাহলে বোধহয় ওরুর নিজের শেষ সম্বল দিয়ে হলেও এই মুহূর্তটুকু বারবার কিনে নিত। কিন্তু হায়, ওরুর সে সাধ্য নেই, কোনোদিন ছিলও না। তাই তো নিজের স্বামীর জীবন মরণের সন্ধিক্ষণে ওর পাশে থাকতে পারেনি ওরু, এক নজর দেখতেও পারেনি তাকে। কত রাত যে নির্ঘুম কাটিয়েছে এই মানুষটার পথে, কতদিন মেঝেতে গড়াগড়ি খেয়ে কেঁদেছে শুধুমাত্র এই মানুষটা ওকে কেন অবহেলা করছে সেই দহনে। অথচ আজ সেই কাঙ্ক্ষিত মানুষটাই ওর চোখের সামনে বসে এরূপ কাতরতা দেখালো। কেই বা ঠিক থাকতে পারে এভাবে? ওরও পারেনি, অগত্যায় কেঁদে উঠেছে বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে। হতবিহ্বল কৃতিক কন্দনরত ওরুর দিকে মাথা নইয়ে ওর চুলগুলো আলতো হাতে মুঠিবদ্ধ করে একই সুরে বলে উঠল, কি হলো ডাক? আই ওয়ান্না হিয়ার ইউর লাভলি ভয়েস বেবি, আই ডেসপারেটলি ওয়েটিং ফর ইট।
কৃতিক ওর জন্য এমনভাবে ব্যাকুল হয়ে উঠেছে দেখে ওরু আর নিজেকে সামলাতে পারল না। মাথা উঁচিয়ে আলতো হাতে ওর পুরুষালী খড়খড়ে গাল দুটি স্পর্শ করে আজ প্রথমবারের মতো চোখ বন্ধ করে নিজ উদ্যোগে কৃতিকের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো ওরু। কান্নার তোড় বেড়েছে বই কি কমেনি। সেই কান্নারত আওয়াজে কৃতিকের ঠোঁটে চুমু খেয়ে রিনঝিনিয়ে ওরু বলল, তুমি, আমার তুমি, যতবার শুনতে চাও ততবার ডাকবো, তবুও দয়া করে আর দূরে যেও না, মরে যাব আমি। ওরু রেহেন কথায় কৃতিকের শক্তপোক্ত পাথর হৃদয়টাও হুট করে কেমন ধরে এলো। ও স্পষ্ট অনুভব করতে পারছে ওর হৃদয়ে কষ্ট হচ্ছে, ব্যথায় চিনচিন করছে বুকের বাম পাশটা। অগত্যায় ওরকে হ্যাচকা টান মেরে নিজের কোলে বসিয়ে শক্ত করে বুকে চেপে ধরল ওর ছোট্ট নারী শরীরটা। ওরকে শক্ত করে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুঁজে অস্পষ্ট আওয়াজে কৃতিক বলল, বেবি, আমি মরে গেলে তোর কি হতো বলতো? কে ভালোবাসতো তোকে আমার মতো করে? সে চিন্তায় তো এখন আমার প্রেশার ফল হয়ে যাচ্ছে। ওরু কাঁদতে কাঁদতে জবাব দিল, আপনি মরে গেলে আমিও মরে যেতাম। আর কারোর ভালোবাসার দরকার নেই আমার। আপনি যা দিয়েছেন তা আমার এক জীবনের জন্য যথেষ্ট। ওরুর কথা শুনে কৃতিক এবার মাথা তুলে ওর চোখে চোখ রেখে নিজের হাত পেছন থেকে ওরুর জামার মধ্যে ঢুকিয়ে দিয়ে বলল, তুই আমার জন্য এতটা পাগল কবে হলি ওরু? ওরু নাক টেনে বলল, জানি না তো বেবি, এবার না হয় আমার সাথে এই অচেনা শহরে থেকে যা। মাঝে মাঝে তোকে নিয়ে যাব দেশে, কিন্তু সারা জীবন আমার সাথে থাকবি তুই। আমি আর দূরত্ব চাচ্ছি না ওরু, থাকতে পারবো না তোকে ছাড়া। কৃতিকের কথা শুনে ওরু ওর হুডির পিঠে আঙ্গুল গোলাতে গোলাতে বলল, থেকে গেলে কি করবেন? ওরু তুলতুলে কোমল পৃষ্ঠদেশে আলতো হাতে স্পর্শ করে ওর কপালে কপাল ছেঁকিয়ে কৃতিক হিসিয়ে বলে, আদর করব, অনেক আদর করব, একটুও কষ্ট দেব না, আই প্রমিস। ওরু ঠোঁট উল্টে বলল, কিন্তু আপনি তো রেগে গেলে মারেন। কৃতিকের হাতের স্পর্শ প্রগাঢ় হলো। সেভাবেই জিভ দিয়ে অধর ভিজিয়ে কৃতিক জবাব দিল, আমিই মারব, আমি আদর করব, সব আমি করব, আর কেউ না। কারণ তুই আমার যতখানি আছিস আমি তার থেকেও তোকে আরও বেশি চাই হার্টবিট। দ্য মোর আই হ্যাভ ফর ইউ, দ্য মোর আই ওয়ান্ট ইউ, ইউ নো হোয়াট আই মিন। কৃতিকের হাত দুটো অবাধে বিচরণ করছে ওরুর জামার ভেতর। এহেন স্পর্শে ঠান্ডার মাঝেও মাত্রাতিরিক্ত উষ্ণতায় রক্তিম হয়ে উঠেছে ওর মুখমণ্ডল। হাত পা অবশ হয়ে আসছে, যার ফলস্বরূপ কনভারসেশনটা আর এগিয়ে যেতে পারল না। চুপচাপ ভেঙে চুরে পড়ে রইল কৃতিকের শক্ত বুকের মাঝে। আর না তো কৃতিক আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করলো ওকে, বরং ওরুর উন্মুক্ত পিঠে আদুরে দুহাত বোলাতে বোলাতেই আকস্মিক গতিতে অথর ডোবালো ওরুর ওষ্ঠাধরের ভাঁজে। বহুদিনের কামনা বাসনার অবসান ঘটিয়ে চুমো। পাল্টা চুমুতে দুজনে ভরিয়ে দিচ্ছিল একজন আরেকজনের হৃদয় মন সবকিছু। কৃতিক বরাবরই বেসামাল। ওরুর সংস্পর্শে এলে ওর মাথা ঠিক থাকে না, তার উপর ওরু আজ সাড়া দিচ্ছে ওর স্পর্শে। এহেন অবস্থায় কৃতিক ওর ঠোঁট ছাড়িয়ে গলায় মুখ ডুবিয়ে দিতে দুহাতে টেনে উপরে তুলতে লাগলো ওরুর পরনের ফিনফিনে সাদা টপসটা। ভালোবাসা তখন তুঙ্গে। ওরুও কেন যেন এতগুলো দিন পর না করতে পারছিল না কৃতিককে। ঠিক এমন সময় হুট করেই কি যেন দেখে ভূত দেখার মতো চমকে উঠল ওরু। তড়িৎ গতিতে কৃতিকের থেকে সরে গিয়ে ওর পিছনে মুখ লুকালো চোখ খিচে। এমন একটা সময়ে ওরু হঠাৎ সরে গিয়েছে যে কৃতিক নিজের মেজাজ সংবরণ করতে পারল না। সহসা ওরুর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে দাঁত কটমটিয়ে বলে উঠল, তোর মাসে কয়বার পিরিয়ড হয় ইডিয়েট? ওরু অবুঝের মতো চোখ উঁচিয়ে বলল, আমি কখন বললাম? ওরুর শরীর ঠিক আছে। ব্যাপারটা বুঝে আসতে কৃতিক আবারও তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, তাহলে দূরে সরে গেলি কেন? বেবি, বোঝার চেষ্টা কর, একটু কাছে আয়, আমি তোকে। তৎক্ষণাৎ কৃতিককে থামিয়ে দিয়ে খেকিয়ে উঠল ওরু, চুপ করুন বেহায়া লোক, সবাই দেখছে। ওরুর চোখের ইশারা অনুসরণ করে কৃতিক তাকাতে দেখল জানালা দিয়ে সায়র, অর্ণব, এলিসা চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। কৃতিকের কাহিনী দেখে ওদের তিনজনের চোয়াল ঝুলে পড়ার উপক্রম। ওদের এই অদ্ভুত চাহনিকে কোনোরূপ গুরুত্ব না দিয়ে কৃতিক পিছনে ঘুরে ওর পিঠে মুখ লুকিয়ে বসে থাকা ওরুকে উদ্দেশ্য করে বলে উঠল, বেবি, জানালাটা লাগিয়ে দেব তাহলে? আর চুপ করুন। কৃতিকের কথা শেষ হওয়ার আগে ওরু এমন চিৎকার দিল যে কৃতিক কেন, ওদের তিনজনেরই কানের পর্দায় তালা লেগে গিয়েছে। মাঝরাতে কৃতিকের বাড়ির ছোট্ট হলরুমটাতে গোল হয়ে বসে আছে ওরা তিনজন। সবার সিরিয়াস ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হচ্ছে এখানে।
ঘুমন্ত রুকে বিছানায় শুইয়ে দিয়ে একটু পরে কৃতিকও নেমে এলো নিচে। সিঁড়ি ভেঙে নামতে নামতে বিরক্ত আওয়াজে কৃতিক বলল, কি ব্যাপার, তোদের বাড়িঘর নেই নাকি? এখানে কি চাস? কৃতিকের কথায় সায়র মানে লাগার মতো করে বলল, তুই আমাদের খোঁটা দিচ্ছিস? আমাদের? তুই জানিস আমার নেট ওর্থ কত? কৃতিক সায়রের কথায় পাত্তা দিল না। অর্ণবকে ডেকে বলল, সিরিয়াস আলাপ হচ্ছে এখানে, জেকে পারলে বুদ্ধি দে। কৃতিক গিয়ে আসন পেতে বসে পড়ল কাউচে। তারপর গেমিং রিমোট কন্ট্রোলারটা হাতে নিয়ে বলল, কি হয়েছে বল, কি এমন জরুরি কারণে তোদের মাঝরাতে গোল মিটিংয়ে বসতে হলো? অর্ণব বলল, খুবই জরুরি, কারণ তুই একটু সায়রকে টিপস দে তো ভাই। বেচারা বাসর তো দূরে থাক, বউকে একটা চুমু অবধি খেতে পারছে না। কৃতিক চোখ ছোট ছোট করে সায়রের দিকে তাকিয়ে সন্ধিহান গলায় বলল, কেন পারছিস না? কোনো গোপন সমস্যা? কলিকাতা হার্বাল অর্ডার দেব নাকি? অর্ণব তৎক্ষণাৎ কৃতিককে থামিয়ে দিয়ে বলল, আরে ধুর, এমন কিছু না, বুঝিসই তো নার্ভাস। সবাই তো আর তোর মতো না যে গাড়ি ঘোড়ার মধ্যেই। হুট করে এলিসার চোখ পাকানো দেখে অর্ধেক কথাতে আটকে গেল অর্ণব। কৃতিক গেম খেলতে খেলতে জিভ দিয়ে গাল ঠেলে বলল, ও এই ব্যাপার, 2 প্যাক মাল খাইয়ে বাড়ি পাঠিয়ে দে, দেখবি শুধু চুমো না, আরও অনেক কিছু খেয়ে বসে থাকবে। কৃতিকের কথা শুনে সায়র ভ্রু কুঁচকে বলল, তুইও কি মাল খেয়ে চুমু খাস নাকি? কৃতিক ঠোঁট উল্টে বলল, আমার ওসবের প্রয়োজন হয় না, বউয়ের কাছে গেলে এমনিতে নেশা ধরে যায়, বই আমার ব্যক্তিগত মাল। সায়র ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তা তো রাস্তাতেই দেখে এলাম। সায়র রাস্তার কথা বলতেই কৃতিক হাতের রিমোটটা ছুঁড়ে ফেলে দিয়ে উঠে যেতে যেতে বলল, দূর শালা, এতক্ষণ ধরে নিজেকে সামলাচ্ছিলাম, দিলি তো মনে করিয়ে। ওদিকে অর্ণব সায়রের জন্য গ্লাস ভর্তি বিয়ার নিয়ে এসে কৃতিকের যাওয়ার পানে তাকিয়ে বলল, কিরে কোথায় যাচ্ছিস? ওকে মাল খাওয়াতে হবে তো। কৃতিক যেতে যেতে নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, বউয়ের কাছে। অর্ণব বেচারা আর কি বা করবে, একা হাতে সবাইকে মাল খাওয়ানোর মোক্ষম দায়িত্বটা পালন করতে শুরু করলো। ভরসা একটাই, এবার যদি ছেলেটা একটু খোলস থেকে বেরিয়ে নিজের আপন বউকে 2-1টা চুমু খেতে পারে। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।